হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা মাত্র 30 মিনিটের মধ্যে জটিল সংখ্যা চ্যাপ্টারে সকল টাইপের এমসিকিউগুলোকে কভার করছি। তো শুধুমাত্র যে এখানে এমসিকিউ প্র্যাকটিস করছি ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে কি কি বেসিক জিনিসগুলো আছে, যেমন এখানে ধরো আমরা ওমেগা নিয়ে আলোচনা করছি, ওমেগার মধ্যে কি কি জিনিস আসতে পারে সবগুলোকে আলোচনা করা হয়েছে। সো 30 মিনিটের মধ্যে প্রায় আমরা 30 থেকে 32টার মতো এমসিকিউ প্র্যাকটিস করছি, প্লাস এই বেসিক কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেছে। সো রিভিশন করার জন্য দিস ইজ দ্য পারফেক্ট ক্লাস। এখানে অবভিয়াসলি আমরা ক্যালকুলেটর হেক্সগুলোও দেখাইছি যে কোন কোন অপশনগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো শর্ট টাইমের মধ্যে। তো আশা করি এই ক্লাসটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। অ্যান্ড তাহলে চলো ক্লাসটা শুরু করি। কিন্তু আমি যখন ক্লাসটা রেকর্ড করছি ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে, মাইক্রোফোনটা অফ হয়ে গেছিলো, সো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। তুমি কষ্ট করে তোমার ফোনের ভলিউমটা একটু বাড়ায় নিবা, ঠিক আছে? তো মোটামুটি বোঝা যাবে। সো আমি যে সেকেন্ডবারই এটা রেকর্ড করবো ওই পরিমাণ টাইমও আমার কাছে নাই আসলে, ঠিক আছে? অনেকগুলো চ্যাপ্টার তো আমাদের বাকি, দেখি কতগুলো চ্যাপ্টার দেওয়া যায়। সো এবার একটা কাজ করো, যে ক্লাসটা এবার জাস্ট করে নাও। এইবার দেখো যে আমাদের প্রথম দিকে যে এমসিকিউ গুলো আছে এগুলো মেইনলি হচ্ছে তোমার আই এর বিভিন্ন পাওয়ার, এগুলা সামেশন থাকলে কি হবে, তারপরে আই এর একটা বড় পাওয়ার থেকে কিভাবে তুমি ছোটতে নিয়ে আসবা, এই জিনিসগুলো আলোচনা করার জন্য আমাদের কিছু ইউনিভার্স আমার আসলে দরকার। সো আমরা আই এর যত পাওয়ার আছে, যত টাইপের এমসিকিউ আসতে পারে সবটা এখানে সামারি করে নিব। এখানে কনসেপ্ট গুলো খুব ভালোভাবে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। সো প্রথমত খেয়াল করো যে এখানে দেখো আই এর বিভিন্ন মান দেওয়া আছে, এই মানগুলো অলমোস্ট আমরা সবাই জানি, ঠিক আছে? যে আই এর মান তো ধরো আমি আই বলতেই পারি, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আই স্কয়ার মানে কত? -1, আই কিউব মানে হচ্ছে কত? -i, আর আই ডিভাইড 4 মানে 1, এটা তো মোটামুটি আমরা জানি। কিভাবে হয় যে আই মানে কত, আমি জাস্ট তাও একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আই মানে হচ্ছে √1, তাই না? সো এটাকে যখন আমি স্কয়ার করবো √1 চলে গেলে এখানে কত? -1 থাকে, আর -1 এর সাথে দেখো আরেকটা আই গুণ করা হয়েছে, আই কিউব মানে কত? আই স্কয়ার ইনটু আই, তাহলে সেটা -i হয়ে গেছে। আর আই ডিভাইড 4 মানে কত? আই স্কয়ার ইনটু আই স্কয়ার, মানে -1 ইনটু -1 +1 হয়ে গেছে। আশা করি এটা তো তোমরা সবাই জানো। ওকে, যদি এটা জানো তাহলে দেখো এইখান থেকে এটাকে যদি আমি বড় করে লিখি তাহলে আরেকটু ইয়া করা যায় কি, যেমন দেখো আই টু দি পাওয়ার 4 এর মানটা কত হয়ে গেছে? 1 হয়ে গেছে না? সেইভাবে আই টু দি পাওয়ার 8 এর মানটা কত হয়ে যায়? 1 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি বুঝাই গেছে যে আই এর উপর যখন কোনো 4 এর পাওয়ার থাকে, যেমন আই এর উপর 4 পাওয়ার থাকবে, আর 4 এর সাথে তোমার n গুণিতক থাকতে পারে, n মানে কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে তার ভ্যালু হবে হচ্ছে 1, ঠিক আছে? তার মানে আই এর পাওয়ার যদি 4n থাকে, n মানে কি একটা পূর্ণ সংখ্যা, তার ভ্যালু 1 হয়ে যাবে। এতটুকু তো মনে থাকবে। ওকে, এবার দেখো তাহলে আই টু দি পাওয়ার 4n + 1 এটাকে কিভাবে লেখা যায়? এটাকে সিম্পলি লেখা যায় যে আই টু দি পাওয়ার 4n যেটা ভ্যালু হচ্ছে 1 ইনটু আই পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা থেকে আমি আই পাচ্ছি। আই টু দি পাওয়ার 4n + 2, তাহলে আই টু দি পাওয়ার 4n মান হচ্ছে 1 ইনটু আই স্কয়ার, আই স্কয়ার মান কত? -1। তারপরে 4n চলে যাবে এখান থেকে, সিমিলারলি আই টু দি পাওয়ার 4n ইনটু আই কিউব, মানে আই কিউবের ভ্যালু হচ্ছে -i, আর আই টু দি পাওয়ার 4n মানে তো 1, এটা আমরা জানি, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আমরা জানি, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? খেয়াল করো, a b c d যদি তোমার ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এরকম চারটি সংখ্যার যোগফল আসলে কত? এটা 0 হয়ে যায়, এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো তো, দেখো তো 1 2 3 4, এই চারটাকে যদি আমি এখানে নেই তাহলে এই চারটার যোগফল কত হয়? একটু চিন্তা করে দেখ, এই চারটার যোগফল এখানে কত হয়? এই চারটার যোগফল দেখো শূন্য হয়ে যায়। কিভাবে? এই যে আই আর আই, এটা তো শূন্য হয়ে যাবে, -1 আর +1 শূন্য হয়ে যাবে। সিমিলারলি তুমি র্যান্ডম যে কোনো চারটি সংখ্যা নাও এখান থেকে, ধরো আমার আই কিউব থেকে আই টু দি পাওয়ার 6 পর্যন্ত দিব, ঠিক আছে? তাহলে আমি ধরো যে আই কিউব থেকে আই টু দি পাওয়ার 6 পর্যন্ত নিব। এবার খেয়াল করো তো 6 পর্যন্ত যদি নিচ্ছি, এবার যোগ করো তো সবগুলা বিভক্ত করতে হবে, এটা -i আর i, এটা কত হয়ে যাবে? 0, +1 আর -1 0 হয়ে যাবে। তার মানে সিকোয়েন্সিয়ালি যেগুলো চারটা মিলে তাদের যোগফল কত হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে? ক্রমিক সংখ্যা হতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি এটা বুঝে রাখো, এরপর সিমিলার একটা জিনিস খেয়াল করো, যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে তার যোগফল শূন্য হবে। কেমন? যেমন দেখো তুমি আই কিউবের পরে আই টু দি পাওয়ার 5 যোগ করো, আই কিউবের মান হচ্ছে -i, আই টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 1, এটা যোগ করলে 0 হয়ে যায়। সিমিলারলি তুমি হচ্ছে a b দুটো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা হিসাব করো, যেমন হচ্ছে আই টু দি পাওয়ার 6 আর আই টু দি পাওয়ার 8 যোগ করলে দেখো -1 আর +1 0 হয়ে যাচ্ছে, আই স্কয়ার আর আই টু দি পাওয়ার 4 একটা -1 আর +1 0 হয়ে যাচ্ছে। সো এই প্যাটার্নগুলো জানলেই কিন্তু তোমার হয়ে যাবে। লাস্ট অফ অল এখানে একটা জিনিস শিখছি, খুবই ইম্পর্টেন্ট, এটা আসে না কিন্তু তোমাদের চলে আসতে পারে। এত বড় একটা সংখ্যা আমি কিভাবে হচ্ছে আই এর মান বের করব? তো আমরা তো তুমি তো এইভাবে বের করতে পারো, প্রথমে 4n করবা, তারপরে দেখবা ভাগশেষ কত থাকে, ঠিক আছে? মানে 4 দিয়ে ভাগ করে দেখবা ভাগশেষ কত থাকে, বাট এটা তার থেকেও শর্টকাট করে দেয়। কি করবা জানো? যদি i এর এরকম বড় ডিজিট দেওয়া থাকে, হ্যাঁ, যদি এটা নাম্বার থেকে একটু বড়, সো এই যে দেখো তুমি জাস্ট লাস্টের 2 ডিজিট দেখবা, লাস্টের 2 ডিজিটের মধ্যে যা আছে ওইটা জাস্ট তুমি একটু খেয়াল করবা, এই 2 ডিজিটের মধ্যে, ঠিক আছে? তাহলে তোমাকে আর বাকিগুলো নিয়ে কাজ করতে হবে না। তাহলে এটা হবে কি? i টু দি পাওয়ার 21, 21 কে কি লেখা যায়? দেখো 21 কে লেখা যায় 4 ইনটু 5 + 1, তাহলে এটা তো চলে যাবে, কেন? যে 4n চলে যায়, n মানে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে 4 আর n এর জায়গায় 5 আছে, তাহলে এটা শুধু i হবে। বুঝে গেছে? পারবা তো? সো এই জিনিসগুলো যদি পারো, এবার আসলে আমরা এখান থেকে এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করে নেই।
আমাদের প্রথমে বলছে দেখো i5 i6 i7 i8 ঠিক আছে এর মান কত। তো আমরা জানি পরপর চারটা সংখ্যা যদি ক্রমিক সংখ্যা আকারে থাকে পাওয়ার গুলা, তাহলে চারটা সংখ্যার যোগফল কত হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে তুমি i কিউব নিয়ে কাজ করতে, i টু দি পাওয়ার 9 নিয়ে কাজ করতে পারো। i টু দি পাওয়ার 9 মানে কত, i টু দি পাওয়ার 9 মানে হচ্ছে দেখো 4 into 2 প্লাস 1, ঠিক আছে। তার মানে এটা তো চলেই যাবে, i পাওয়ার 1 থাকবে, তার মানে i হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখন অনেকে আবার বলবা যে ভাই আমি যদি প্রথমটা নেই, হ্যাঁ তাও হবে। তুমি একটা কাজ করতে পারো, কি কাজ করতে পারো, তুমি চাইলে, আমি অন্য একটা কালার দিয়ে তোমাকে দেখাই দিই, তুমি চাইলে এই চারটার যোগফল কিন্তু 0, যে কোনো চারটার যোগফল সিরিয়ালি 0, তুমি i টু দি পাওয়ার 5 নিয়ে কাজ করতে পারো, সেই ক্ষেত্রে তোমার কত আসবে, i অ্যান্সার আসবে। বুঝে গেছে? তার মানে তুমি এনি যে কোনো একটা নিয়ে তুমি কাজ করলে হয়ে যাবে। পরবর্তী এমসিকিউটা দেখো, পরবর্তী আচ্ছা পরবর্তী এমসিকিউটা দেখো কি বলছে, এটা তো আরো সহজ। i16 আর 5 এটার মান কত হবে, এটা তো একদমই সহজ। দেখো 16m মানে এটাকে কত দেখা যায়, দেখো 16m দেখে 4 ইনটু কত, মানে তুমি লিখতে পারো এটা 4 ইনটু 4n, ঠিক আছে। আর প্লাস আছে ইনটু ইনটু i টু দি পাওয়ার 50, ঠিক আছে। তাহলে এই পুরোটার মান তো কত হয়ে যাবে, বুঝে, মানে n তো নিজে পূর্ণ সংখ্যা, তাকে আবার 4n দিয়ে গুণ করবে, তা তো পূর্ণ সংখ্যাই হবে। তাহলে দেখো এই পুরোটাকে তুমি চাইলে, এই পুরোটাকে চাইলে i টু দি পাওয়ার কত 4n লিখতে পারো, n নিজেও একটা পূর্ণ সংখ্যা, সো পূর্ণ সংখ্যা হলে পুরোটাই মিলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। i টু দি পাওয়ার 15 হলে তো 3 4 12 3 থাকে না, i কিউব এর মান কত বলো, এটা কত, i কিউব হবে, i কিউব এর মান হচ্ছে মাইনাস আর, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে মাইনাস এর অ্যানসার, বুঝে গেছে। এর পরবর্তীতে চলে আসো, এই যে এটা দেওয়া আছে এর মান কত, দেখো তো এই যে m m plus 1 m plus 2 m plus 3 পাওয়ারগুলো কি ক্রমিক না, ক্রমিক সংখ্যা হলে চারটার যোগফল, এখানে দেখো চারটা আছে, চারটার যোগফল কত হবে, শূন্য হবে। ওকে, এবার আসো i কাল্পনিক সংখ্যার একক, আচ্ছা কাল্পনিক সংখ্যার একক বলে এত এর মান কত, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো i টু দি পাওয়ার কত, এটাকে আমি ইনভার্স করে ফেলি, ইনভার্স করে আমার জন্য সুবিধা হবে, হ্যাঁ যেহেতু তোমার কনফিউশন আসছে, ইনভার্স করে না, কোনো সমস্যা নেই। কত ইনভার্স করলে এত আসে না, আচ্ছা 29 কি লেখা যায় বলো তো, 29 হচ্ছে কত, দেখো তো 4 দিয়ে 4 সাথে 28, তার মানে i থাকে না, দেখো তো শুধু, দেখো তো শুধু 4 সাথে 28 মানে 28 তো চলে যাবে, শুধু i মানে 1 থাকবে, 4 সাথে 28, 28 এর পরে কি প্লাস 1 29 হয়। তাহলে এই জিনিসটাকে এখন এইটা কিন্তু অপশনে আছে নাই, এই জিনিসটাকে খেয়াল করে, এটা ইম্পর্টেন্ট। এখন দেখো আমি উপরে i দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে, দেখো তো i দিয়ে গুণ করলে এটা আসে না, আচ্ছা তাহলে i স্কয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস এই চলে আসে। এই যে ছোট্ট একটা জিনিস আছে না, এটা অনেক সময় তোমার এমসিকিউ চলে আসে, আমরা তখন অপশন খুঁজে পাই না, একটু খুব ইম্পর্টেন্ট, একটু স্টার দিয়ে রাখবেন, তো মনে রাখবেন যে 1/i কে মাইনাস এই লেখা যায়, অথবা i কে মাইনাস 1/i লেখা যায়, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসো পরবর্তী কোশ্চেন, মাইনাস 1 এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। সো মডুলাস এবং আর্গুমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখানে, ঠিক আছে। আমরা এই জিনিসগুলোকে এখানে তোমাদের দেখানোর জন্য আলাদা করে পেজে রাখছি, জাস্ট এ মিনিট। আচ্ছা ওকে, দেখো আমাদের হালকা একটু প্রবলেম হয়েছিল, হ্যাঁ আচ্ছা। সো এই জিনিসগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, তুমি মডুলাস আর্গুমেন্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, বাট আমরা একটু ছোট একটা আইডিয়া আসলে দরকার আমাদের, হ্যাঁ আমরা ছোট করে একটা আইডিয়া নিয়ে নিবে। হ্যাঁ এবার দেখ বেসিক্যালি যে আমরা হচ্ছে এখানে আমাদের মডুলাস বের করতে কোনো প্রবলেম হয় না। মডুলাস মানে কি, যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে আসলে প্রকাশ করি, সেটা হলো z ইনটু x প্লাস i হয়, তাই না। আচ্ছা তার মানে একটা তার বাস্তব অংশ থাকে, একটা অবাস্তব অংশ থাকে। তো আমি বাস্তব অংশগুলোকে x অক্ষ বরাবর মানে x অক্ষ হিসেবে, আর অবাস্তব অংশটাকে y হিসেবে বসে। তো বসে না, দেখো x আর y একটা বিন্দু বসে না, এই বিন্দুটা যে পয়েন্ট হয়, দেখো একটা বিন্দু একটা পয়েন্টে যাবে না, আচ্ছা মূলবিন্দু থেকে তার দূরত্ব, এই তো তার আর, যেটাকে আমরা মডুলাস বলি, ঠিক আছে। সো এই যে z যেটা আছে, এটা আসলে কি আর, আর এটার ভ্যালু কিভাবে বের করতে হয়, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা সবাই বের করতে পারে, এটা নিয়ে কারো প্রবলেম হয় না, ঠিক আছে। আমাদের যেটা প্রবলেম হয়, তার মানে কি, যে পয়েন্ট থেকে মূলবিন্দু দূরত্বটাই হচ্ছে আমাদের কি আর, অথবা মডুলাসের ভ্যালু। আর আর্গুমেন্টটা বের করতে প্রবলেম হয়েছে, আর্গুমেন্ট কি, যে এই যে থিটাটা x এর ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করছে, আবার বলি কি, যে যেহেতু মূলবিন্দু থেকে তুমি ওই বিন্দুর একটা সংযোগ রেখে আঁকবা, যে বিন্দুতে হচ্ছে তোমার এই যে পয়েন্টটা x আর y বসে যে বিন্দুটা পাও তুমি, তাহলে এটা x অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেটাই হচ্ছে তোমার আর্গুমেন্ট বা থিটা, ঠিক আছে। আচ্ছা সো এই যে থিটা বা এটাকে তুমি আর্গুমেন্ট অফ z বলো, ঠিক আছে, আর্গুমেন্ট অফ কি z বলো। সো এখান থেকে তুমি আর্গুমেন্টটা বের করবা, কিন্তু এখন কন্ডিশন হচ্ছে আর্গুমেন্টটা অনেক ধরনের চাইলে বের করতে পারি, হ্যাঁ এটা অনেকটা যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মতো, অনেকটা সিমিলারই। তো এখন তুমি কি যে কাজটা করবে, এখানে দেখো আমাদের বিভিন্ন কন্ডিশনে থাকতে পারে, হ্যাঁ এখানে দেখো এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট বের করা যায় কিভাবে, মুখ্য আর্গুমেন্টটা মনে রাখবা যে মাইনাস পাই থেকে থিটা বেরোটা প্লাস মানে হলো পাই পর্যন্ত থাকতে পারি,
-180 ডিগ্রিতে 180 ডিগ্রি থেকে উপরে আর 180 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এর থেকে বড় কোণগুলোকে আমরা অ্যাভয়েড করি। কিভাবে অ্যাভয়েড করি সেটা একটু দেখো। যেমন এখানে দেখো এই কোণটা, এটা তো আমি আর্গুমেন্ট টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তো তোমরা জানো এরকম হবে, এটা কোনো সমস্যা নেই। দ্বিতীয় কোয়াড্রেন্টে যেটা আছে দেখো, এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন তুমি এটা নিয়ে কি করতেছো যে এই যে তোমার তো দিকের সাথে কত গুণ তৈরি করছে, তাহলে কি করলো, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, শেষ। তৃতীয় কোয়াড্রেন্টে আসার পরে তুমি যেটা করবা দেখো, এই যে এখন যদি আমি এই কোণটা নেই, দেখো এক্স এর ক্ষমতা দিকের সাথে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোণটা নেই, তাহলে 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, বাট 180 ডিগ্রি থেকে বড় নেওয়া যাবে না। এই জন্য আমরা কি করবো, উল্টা দিক থেকে আসবো। উল্টা দিক থেকে কেমনে আসবো, আমি কোণটা নিবো এই বরাবর। ঠিক আছে, দেখো এই বরাবর কোণ নিলে সেটা 180 থেকে বড় হয়ে যায়, বাট এই বরাবর কোণ নিলে 180 ডিগ্রি থেকে বড় হয় না। এই জন্য আমরা কি করবো, দেখো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এতটুকু জাস্ট মুখ আর্গুমেন্ট, আর কিছু না। আর চতুর্থ ক্ষেত্রে সিমিলার, এটা তো আমি যদি এইভাবে নেই, তাহলে দেখো এটা 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, তো এইভাবে আমি উল্টা নিবো এন্ড কোণের মানটা নেগেটিভ আসবে। বুঝা গেছে এতটুকু? ওকে। আর অক্ষের উপর অবস্থিত কি থাকলে কি হবে সেটা এমনি বোঝা যায়। যেমন যদি তোমাকে বলে এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে তো সেটা আর্গুমেন্ট 0, এক্স অক্ষের নেগেটিভ দিকে অবস্থান করতেছে 180, ঠিক আছে, আবার ধরো ওয়াই এর উপর অবস্থান করতেছে 5 এগুলো তো আমরা পারবো, সমস্যা না। এবার আসলে এখান থেকে আমরা ভ্যালু বের করি। ঠিক আছে, এখানে বলতে -1 এর মডুলাস এবং আর্গুমেন্ট কত। সো -1 এর মডুলাস যদি তুমি করো, এটা আনের মান তো 1ই পাবা, আর আর্গুমেন্ট যেটা পাবে -1 টা কোন এক্সেস এর মধ্যে, দেখো এটা কার জন্য বলো তো, ভাই x প্লাস iy। দেখো তো এখানে এটা x এর হলো না, x এর হলো -1 মানে কি, -1 মানে হচ্ছে সে হচ্ছে কোন দিকে অবস্থান করে বলতো, কোন দিকে অবস্থান করে, সে y x এর নেগেটিভ দিকে অবস্থান করে। এই যে এখানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 180 ডিগ্রি কিনা বলো। সো এটার ভ্যালু হবে কত, যে আমার ভ্যালু হবে 1 আর হচ্ছে 180 ডিগ্রি। এখন বলবো -1 কেন হয় না, দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়। আর আমরা কিভাবে বের করছি খেয়াল করছো, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আশা করি এটা তোমাদের মনে থাকবে। এই জিনিসটা ক্যালকুলেট দিয়ে কিভাবে করবে, তুমি জাস্ট প্রথমে কি যাবা, যে ক্যালকুলেটরে মোট চাপ দিবা, ওটা তুমি কমপ্লেক্স ফর্মে চলে যাবা। যাওয়ার পরে তুমি এটাকে ইনপুট দিবা, যে -1 ইনপুট দিলা। ইনপুট দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে কি, তুমি শিফট, তারপরে দেখো এই যে এখানে তোমার কমপ্লেক্স লেখা আছে শিফট 2, ঠিক আছে, শিফট 2 তে যখন দিবা, এখানে 4টা অপশন আসবে, আর্গুমেন্ট, তারপরে হচ্ছে কনজারভেশন বের করতে পারবা, আর থিটা বের করতে পারবা। সো এখানে আর থিটা কিভাবে করবো, সিম্পল, তুমি এই যে আর থিটা, এখানে 3 নাম্বারে ক্লিক করলে দেখবা হচ্ছে তোমার ইকুয়াল চাপটা, তোমার হচ্ছে এই যে বাম পাশে তোমার হচ্ছে মডুলাসের মান দেখাবে, ডান পাশে হচ্ছে তোমার থিটার মান দেখাবে। ঠিক আছে, আশা করি এটা পারবা। পরবর্তী যে কোশ্চেনটা আছে এটা একটু খেয়াল করো, এত মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করা, এটা তো আশা করি পারবা। এটা হবে কি -1/2, আর এটা হবে কি, সরি ভাগ করে দিয়ে, হ্যাঁ, -1/2 আর কত আসবে মাইনাস, এটা √3i ডিভাইডেড বাই 2। i কিভাবে আসলো, এই যে √1 থাকে না, সো এটাকে i লেখা। সো এই দুইটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে। এখন এটা মুখ্য আর্গুমেন্ট বের করতে গেলে দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, 3 নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে। ফর্মুলা কোনটা ইউজ করবা, ফর্মুলা কোনটা ইউজ করবা, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে -পাই প্লাস টেন ইনভার্স করলে দেখো কাটাকাটি করলে y বাই x না, y হচ্ছে এটার না, কাটাকাটি করে √3 থাকে, আর কিছু থাকে না, √3 থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো -পাই আর হচ্ছে টেন ইনভার্স এর মান কত, টেন ইনভার্স এর মান হচ্ছে পাই বাই 6। বুঝা গেছে, সরি পাই বাই 3, পাই বাই। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার বের হয়ে যাচ্ছে। আর শর্টকাট কিভাবে করবা, তুমি এটা সুন্দর মতো ক্যালকুলেটর বসাবো, আগের মতো ক্যালকুলেটর বসাবো কিভাবে, যে প্রথমে তুমি এই যে মোট দিয়ে কমপ্লেক্সে চলে যাও, মাইনাস এখানে বসাও 1 ডিভাইডেড বাই 2, তারপরে বসাও -√3, ঠিক আছে, তারপরে এটাকে ভাগ করে হচ্ছে 2 দিয়ে, তারপরে কি i বসাবো, i কে কোন জায়গা থেকে পাবা, এই যে দেখো কমপ্লেক্স ফর্মে নেওয়ার পরে তোমার ইএনজি যে পার্টটা আছে এখানে চাপ দিয়ে, হ্যাঁ, সো এখান থেকে দেখো তোমার এটা হয়ে যাচ্ছে। তুমি যখন এটা হয়ে গেল, এরপরে তুমি কি করবা, শিফট থেকে কমপ্লেক্সে চলে যাবা, তারপরে এখানে ক্লিক করবো হচ্ছে 3 তে, সেখানে দেখো আর্গুমেন্টের মান 120 চলে আসছে। এটা তো 120 এর আছে, -120 না, সো 120 মানে হচ্ছে কত, সেটা হচ্ছে 2π/3 আর মাইনাস আছে, হ্যাঁ 2π/3। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা, এরপরে দেখো এটার আর্গুমেন্ট কত হবে, এটা পারবে তো, সিম্পলি করা যায়, এটাকে একটু সিম্পলিফাই করে নিবা। আই কি করবো, প্রথমে 1/47, ঠিক আছে, তাহলে 47 মানে হচ্ছে কত, 4 11 40, তাই না, তার মানে হচ্ছে i কিউব থাকে। ঠিক আছে, তার মানে 1/-i। তো এটা দিয়ে গুণ করলে কত আসে, গুণ করলে দেখবা যে টোটালি যে এখানে i, এখানে -i² ইকুয়াল টু i চলে আসছে। ঠিক আছে, সো এই যে i চলে আসছে, i এর জন্য বের করা যায় না, i টা কোন এক্সেস এর মধ্যে অবস্থান করে, x এর মান কত, x প্লাস, ঠিক আছে, x প্লাস i y না, y এর মান এখানে কত, y এর মান হচ্ছে 1, দেখো এটা হলো y এর মান, আর x এর মান হচ্ছে কত,
এক্স এর মান হচ্ছে 0 খেয়াল করছো এক্স এর মান যদি 0 হয়ে যায় আর y মান আছে এটা কোন এক্সিস এর মধ্যে অবস্থান করতেছে y একটা ধনাত্মক দিকে তার মানে অ্যাঙ্গেল হবে π/2 তাই না তো বুঝে যাচ্ছে পারবো তো ক্যালকুলেটর বসে দিতে পারবে না আরো সহজ আমি আর এই টাইপের আর কিছু করাবো না ঠিক আছে π/2 তো হয় ওকে ক্যালকুলেশন মিস্টেক হলে আমি আশা করি হয় না এটার মান কত এখন এটা তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর বসে দিতে পারো কোনো কাজ নেই হ্যাঁ কিভাবে ক্যালকুলেটর বসে দিবা প্রথমে যে 1 মাইনাস i ঠিক আছে তুমি কি করবা দেখো 1 মাইনাস i তারপরে হচ্ছে কত 1 প্লাস i বসে দিবা বসে দেওয়ার পরে তুমি জাস্ট ইকুয়াল চাপবা ইকুয়াল চাপলে কি হবে জানো এটা দেখো এটা কি x প্লাস i এর ফরম্যাটে আছে না এটা কি যদি জাস্ট বসাই এটা মানে বসাই যদি জাস্ট ইকুয়াল চাপ দাও তাহলে x প্লাস i এর ফরম্যাটে চলে গেছে তাহলে এটা বের আসছে 0 মাইনাস 1 ঠিক আছে 0 কেন দিলাম 0 দিলাম হচ্ছে যে আগে x মান ছিল না এটা 0 দিলাম তাহলে এটা দেখো তো কোথায় চলে গেছে এটা তো পারবো না এটার মান কত হবে রুটের উপরে তো 1 ই আসবে বুঝে গেছে আবার এখানে তুমি এই যে কি করবা সেম ভাবে শিফট তবে দুইটা যাও দুইটা গেলে তুমি আর্গুমেন্টে 3 নম্বর অপশনে চাপ দিলে তোমার এখান থেকে আর্গুমেন্ট নিয়ে চলে যাবে ঠিক আছে সবগুলো তো অলমোস্ট কাছাকাছি তোমরা অন্য ক্যালকুলেটর ইউজ করলে এটা হচ্ছে আমার এফএক্স অন্য ক্যালকুলেটর ইউজ করে চেক করবে চেক করে দেখো সিমিলার এত বলতে কাল্পনিক অংশ কোনটা এটা কি তোমার a প্লাস ib ফরম্যাটে নিতে হবে জাস্ট গিয়ে ইকুয়াল চাপ প্রেস করবে এটাকে ইনপুট করে এখান থেকে চলে আসবে ঠিক আছে এত হলে b এর মান কত b মান হচ্ছে এটা কি কি a প্লাস b ফরম্যাটে নিতে হবে জাস্ট ক্যালকুলেটর বসে জাস্ট ইকুয়াল চাপ দিবা ঠিক আছে দেখো এটা আমরা করে দিই এটা 2 মাইনাস আর 3 i তারপর হচ্ছে কত 5 মাইনাস 4 i ঠিক আছে 7/41 আছে y মান 7/41 মাইনাস ঠিক আছে মানে 7/41 এটা জানছে বুঝে গেছে এর পরবর্তীতে আসো এইটা বলে z আর্গুমেন্ট কত হবে তাহলে দেখো z মানে হচ্ছে 1 মাইনাস y আর z বার ঠিক আছে আচ্ছা তো আমাদের এখানে হচ্ছে যে কনজুগেটেড কিভাবে বের করে কনজুগেটেড বের করা হচ্ছে জাস্ট তোমার যে ইয়েটা দেওয়া আছে তার কাল্পনিক অংশের আগে মাইনাস দিয়ে গুণ করবা যে কাল্পনিক অংশ করতে এটা বলো তো এটা মাইনাস রাখো 2 কাল্পনিক অংশ হচ্ছে এটা হলো কত এটা না সো এখানে আগে মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাস 3x এটাকে ক্যালকুলেট করে তুমি এটা আর্গুমেন্ট বের করে ফেলবে এটা রাশি চলে আসবে তাই না 1 মাইনাস 2y মাইনাস 2 প্লাস 3y ঠিক আছে তাহলে আলটিমেটলি কত আসছে 1 থেকে 2 বাদ দিলে মাইনাস 1 আর প্লাস 6 সো এইটা হচ্ছে আর্গুমেন্ট আগে সেম ভাবে বসাই দিয়ে করে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সো আমরা কি করছি এখানে কনজুগেটেড মানে তো বুঝছো অনুবন্ধী ঠিক আছে অনুবন্ধী সংখ্যা বের করছি এরপরে দেখো এরপরে আর কি আছে এটার বর্গমূল কত এটা সহজ এটা বের করা তো প্রসেসর রিজনের জন্য বাট তুমি অপশন টেস্ট করবে এখানে প্রত্যেকটা বসাতে স্কোয়ার করে দিবা এখানে একটা বসানোর জন্য অবভিয়াসলি ক্যালকুলেটর থেকে তুমি মোড থেকে কমপ্লেক্স মোডে অবভিয়াসলি থাকবা তাহলে প্রত্যেকটা অপশন চেক করো আমি এটা চেক করি যে 3 প্লাস 2 i এটা স্কোয়ার চেক করলাম চেক করলে i প্লাস 12 হয়ে আসে প্রথমটাই হয়ে গেছে তোমরা বাকি অপশনগুলো একটু চেক করে নিবা ঠিক আছে আচ্ছা কারণ কি যদি আমি এটা বর্গমূল বের করি মানে কি যেটা অপশন হবে তাকে স্কয়ার করলে এটা পাওয়া যাবে সিমিলার দেখো পরবর্তীতে আসো এইটার মান কত ঠিক আছে আচ্ছা রুট ওভার অফ 2i তাহলে এখানে অপশন টেস্ট করবে সিমিলার যে কোনো বসা স্কয়ার করবে এটা চলে আসলে ঠিক আছে আর যে কোনো একটা স্কয়ার করলে 2i পাওয়া যাবে তাহলে এটাই হচ্ছে आंसर এরপরে আসো এত এর বর্গমূল কোনটা এটা তো রিটেনের জন্য ম্যানুয়ালি বের করা যায় অপশনগুলো বসে স্কয়ার দিবা স্কয়ার দিলে এটা চলে আসবে ঠিক আছে এরপরে আসো i এর বর্গমূল কত i এর বর্গমূলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা প্রায়শই চলে আসে তোমরা কি করবা যে এখানে অপশনগুলো টেস্ট করে নিতে পারো সবগুলো ম্যানুয়ালি বের করা যায় এটা ইয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট সব অপশনগুলো টেস্ট করে জাস্ট বসাই দিও এরপরে দেখো এইটার মান কত তাহলে দেখো একটা অপশনকে কত জাস্ট দুইবার কি করতে হবে দুইবার স্কয়ার করতে হবে যেহেতু আমি কি করছি বর্গমূল বের করছি তাহলে দুইবার স্কয়ার করতে হবে একটা স্কয়ার এখন এটা বের করার একটা শর্টকাট আছে আমি নট প্রিফার করবো যে তুমি শর্টকাট আসলে পড়ো জাস্ট ইয়ার জন্য তুমি অ্যাডমিশনের জন্য অবভিয়াসলি করবা বাট এখন আমাদের দরকার নেই এমসিকিউর জন্য এইভাবে শেষ করে হলো এরপরে আছে দেখো খুবই ইম্পর্টেন্ট এককের ঘনমূল এটা করার জন্য আমাদের কিছু কনসেপ্ট আসলে দরকার ঠিক আছে এই কনসেপ্ট গুলো আমরা আগে ক্লিয়ার করে নিব সো এককের ঘনমূল মানে হচ্ছে কি আমরা 1 যে আছে এটা যদি ঘনমূল করি তাহলে কি জিনিসটা ঠিক আছে এটা যদি আমরা ঘনমূল করি ঘনমূল করলে আমরা একটা যেহেতু ঘনমূল করলে তিনটা জিনিস পাওয়া যাবে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা সো তার মধ্যে আমরা জানি যে এইগুলোর মধ্যে 1টা হচ্ছে বাস্তব আর এই ওমেগা স্কয়ার হচ্ছে অবাস্তব এতটুকু তো আমরা জানি জানলে এখানে কিছু প্রপার্টি আছে প্রপার্টি গুলো আমরা একটু খেয়াল করবো কি কি প্রপার্টি আছে দেখো যে মনে রাখতে হবে যে ওমেগার উপর পাওয়ার যদি 3 থাকে তার মানে অলওয়েজ 1 ওমেগার উপর যদি পাওয়ার 3 থাকে তার মানে অলওয়েজ 1 প্লাস ওমেগার উপর যদি 3 এর হচ্ছে গুণিতক থাকে
এন গুণিতক থাকে, এন অবভিয়াসলি পূর্ণ সংখ্যা, যদি এন গুণিতক থাকে তার মান কত 1 হবে। এতটুকু যদি জেনে যায় তাহলে আমাদের কাজ অনেক শেষ। এবার দেখো ওমেগা টু দি পাওয়ার 3n এর মান অবভিয়াসলি কত 1 হবে। 3 মান তো এমনি 1, তার এন গুণিতক হইলো কি তার মান 1 হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এটা আমরা তো জানি, এরপরে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, তাহলে আমি এদিকে ভাগায় কি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3n ইনটু ওমেগা টু দি পাওয়ার 1, এটার মান তো 1 চলে আসছে, মানে শুধুমাত্র কি পাবো হিসাব করে শুধুমাত্র আমরা ওমেগা পাবো এখান থেকে। ক্লিয়ার বুঝে গেছে? তাহলে ফাইনালি আমরা ওমেগা পাবো। সেম ভাবে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 থাকলে কি হবে ওমেগা স্কয়ার পাবো শুধুমাত্র। এতটুকু জানলে আমাদের মোটামুটি কাজ শেষ। লাস্ট অফ অল যে জিনিসটা জানা লাগবে, দেখো একেবারে 3টা ঘনমূল পাওয়া গেছে, এখানে আমরা কয়টা ঘনমূল পাইছি 3টা, 3টার যোগফল 1 প্লাস ওমেগা স্কয়ার, এর ভ্যালু হবে কত, এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা আলাদা দিতেছে, আমরা ছোট্ট একটা ব্রেক নিব। আচ্ছা তাহলে এবার জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন যে 3টাকে যদি আমরা মানে যোগ করি তাহলে 0 পাই, ঠিক আছে। তার মানে এককের যে 3টা মূল আছে 3টা মূলের যোগফল হচ্ছে 0। আর একটা জিনিস আছে, আর একটার মধ্যে এই যে দুইটা মূল, এই দুইটা মূল জানি কেমন ছিল, এই দুইটা মূল ছিল হচ্ছে আমাদের অবাস্তব। তো অবাস্তব মূলের যোগফল কত হবে -1 হবে। সিমিলারলি এখান থেকে বলা যায় এগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে। এই একটা অপশন। আরেকটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তার মানে কি একটা মূলকে যদি স্কয়ার করি একটা মূল পাওয়া যায়। আবার যদি ওমেগা স্কয়ার কে যদি আমি স্কয়ার করি তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হবে। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত দেখেন একটু খেয়াল করেন, এটাকে স্কয়ার করলে আমি ওমেগা স্কয়ার পাচ্ছি, এটাকে স্কয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 4 পাওয়া যায়, প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। তাহলে দেখেন একটাকে স্কয়ার করলে আরেকটা অবাস্তব রূপ পাওয়া যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো একটু মনে রাখবেন। আর লাস্ট অফ হচ্ছে আর কতগুলো কথা আছে, সিকোয়েন্সটা ফলো করেন। দেখেন এই তিনটাকে যদি আমি যোগফল করি তাহলে যোগফলটা কত হয় আলটিমেট, এটা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার, আর এটা হচ্ছে ওমেগা কিউব মানে 1। এই তিনটা যোগফল দেখেন 0 চলে আসে। সিমিলারলি দেখেন তো এই তিনটা যোগফল কত আসে, এটা ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত, আমি ওমেগা পাবো, প্লাস এই ওমেগা মানে 5 মাইনাস কি ওমেগা স্কয়ার পাবো। কিভাবে, তো বাক্সে যত থাকে অতই আসবে। যেমন এখানে 3 চলে গেলে 1 থাকে, 3 চলে গেলে হচ্ছে কত 2 থাকে, আর এখানে থাকবে কত 6 মানে হচ্ছে কত 3 এর পাওয়ার, তো 3 এর গুণিতক তার মানে 1, এটার যোগফল কত 1 আসে। তার মানে সিমিলারলি আপনি এই মাঝখানে এই তিনটা নেন, তিনটা নিলে দেখেন কত আসে, একটা ওমেগা স্কয়ার, একটা 1 আর একটা ওমেগা, এই তিনটার যোগফল কত 0 আসে। তার মানে ক্রমিক যদি তিনটা সংখ্যা হয় তাদের পাওয়ার হিসেবে থাকে তাহলে তাদের সমষ্টি কত হবে 0 হবে। বুঝে গেছে এতটুকু মনে থাকবে, ঠিক আছে। তার মানে যদি এভাবে হয় যে এ বি সি এন্ড এবিসি যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে যোগফল কত 0 হবে ওমেগার পাওয়ার হিসেবে। ক্লিয়ার? এতটুকু মনে থাকবে তো। এবার আসেন আমাদের দুইটা অপশন চলে গেছে, দুইটা অপশন একটু আমরা দেখি। এবার দেখেন এককের ঘনমূল আলফা বিটা বলে, দেখেন আলফা বিটাকে গুণ করলে কি 1 পাওয়া যায়, ঠিক আছে। আলফা এবং বিটাকে গুণ করলে 1 পাওয়া যায় কি দেখেন তো, জটিল ঘনমূল, ঠিক আছে। জটিল ঘনমূল বা অবস্থার ঘনমূল হচ্ছে কি একটা ওমেগা একটা কি ওমেগা স্কয়ার। তা দেখেন ওমেগা কিউবের মান হচ্ছে কত 1, হ্যাঁ 1 পাওয়া যায়, ঠিক আছে, এটা রাইট। আলফা স্কয়ার ইকুয়াল টু বিটা, একটা স্কয়ার করলে একটা পাওয়া যায়, এটা আমরা দেখে আসছি। এক দুইটাকে যোগ করলে -1 পাওয়া যায়, তাহলে 3টা অ্যানসার। বুঝা গেছে? ক্লিয়ার? পরেরটা দেখেন এত এর ঘনমূল ত্রয়ের যোগফল 0। হ্যাঁ ঘনমূল যে 3টা আছে 3টার যোগফল 0 এবং দুইটি মূলের জটিল, এটা সঠিক। একটি মূল অপর মূলের বর্গের সমান। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এই দুটো এমসিকিউ খুবই খুবই ইম্পর্টেন্ট, চলে আসতে পারে পরীক্ষায়। এরপরে আসে দেখেন আমাদের হচ্ছে এককের ঘনমূল গুলো এ বি হলে, তো এইগুলো সেম জিনিস চেক করে নিয়ে এ স্কয়ার মানে এককের কাল্পনিক ঘনমূল এ আর বি হলে একটা স্কয়ার করলে একটা পাওয়া যায়। দুইটার যোগফল হবে আই স্কয়ার মানে -1। হ্যাঁ আই স্কয়ার মানে কত -1 না, দুইটার যোগফল হ্যাঁ -1 একটু আসে। ওকে আর এই দুইটাকে গুণ করলে আই কিউব পাওয়া যায়। আই কিউবের মান হচ্ছে কত, আই কিউবের মান তো -8 তাই না, তার মানে তো হবে না। দুইটাকে গুণ করলে কি -8 পাওয়া যাবে না, এটাকে গুণ করলে হচ্ছে কত 1 পাওয়া যায়। সো এটা কারেক্ট না। মাইনাস আই এর মান হচ্ছে কত, আই টু দি পাওয়ার মানে আই টু দি পাওয়ার আই কিউব মানে হচ্ছে কত -i না, সো এটা তো হবে না, তাহলে একটা অ্যানসার। ক্লিয়ার? বুঝা গেছে? এরপরে আসে এত বেশি চলে গেছে না। এককের জটিল ঘনমূল হলো এত এর মান কত। আচ্ছা তাহলে এই যে দেখেন 3 নিচে কত আছে ওমেগা 16 কি 3 এর ইয়া না, 3 5 15 15 তাহলে থাকে কত 1, তাহলে ওমেগার পাওয়ার হবে ওমেগা জাস্ট। আর 29 না, তাহলে হচ্ছে 3 নং 27, তাই না, 3 নং 27, তার মানে 27 2 থাকে, তার মানে ওমেগা স্কয়ার থাকবে আর -2, ঠিক আছে। তাহলে দেখেন তো কত আসে। আচ্ছা ওমেগা আর ওমেগা স্কয়ার মান হচ্ছে কত -1 আমরা জানি অলরেডি, আর -2 ইকুয়াল টু 3, তার মানে 3 বাই হচ্ছে -3, তার মানে কত মাইনাস। বুঝা গেছে এতটুকু? এটাই হচ্ছে आंसर। ওকে এর পরবর্তীতে আমরা যাই। ওমেগা হলে এত এর মান কত, ভাই এটা তো পারবেন না, একটু কষ্ট করে কি করবেন জানেন, কষ্ট করে দেখবেন। দেখেন
এই ওমেগা ওমেগা স্কয়ার মান হচ্ছে -1, -1 এর যদি আমরা এত পাওয়ার করি তাহলে ওটার ভ্যালু কত আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এটা যেহেতু একটা জোড় সংখ্যা, তাই না? 12 একটা জোড় সংখ্যা। আচ্ছা, এইবার এটাকে আমি চাইলে আপনি লিখতে পারেন, সমস্যা নেই, যে 1/-1 এর পাওয়ার হচ্ছে 12m, আপনার কনফিউশন দূর করার জন্য। এবার দেখেন m যেহেতু একটা পূর্ণ সংখ্যা হবে, কিছু বলার নাই, তো না বললে প্রসঙ্গে ধরে নিতে হয়। 12 একটা জোড় সংখ্যা, বা জোড় সংখ্যাকে আপনি যে সংখ্যা দিয়ে গুণ করেন ওটা কিন্তু একটা জোড় সংখ্যাই থাকে। আপনি বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে জোড় সংখ্যা থাকবে, জোড় সংখ্যা দিয়ে গুণ করলে জোড় সংখ্যা থাকবে। তার মানে এটা পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা। আগের পাওয়ার জোড় সংখ্যা হলে তার মান কত হয়ে যায় বলেন? 1 হয়ে যায়। আলটিমেটলি 1 হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? বুঝছেন? ঠিক আছে, আশা করি এটা বুঝে গেছে। এর পরবর্তী আসেন আমরা 12 আর জোড় সংখ্যা হবে, ঠিক আছে। এরপরে দেখুন এত অনুভূতি সংখ্যাটিকে কোন বিন্দু দ্বারা প্রকাশ করা যায়? এত অনুভূতি মানে কত? পাই মাইনাস 12 কি করতে হয়, যে আমাদের যে কাল্পনিক অংশটার আগে মাইনাস 1 দিয়ে গুণ করতে হয়। এত সংখ্যা কি হবে? 5 আর -12, ঠিক আছে? 5 -12 এই স্যার ওয়াই জায়গায়। এর পরবর্তীতে কি আছে ভাই? y এর কাল্পনিক ঘনফল হবে এত। আচ্ছা, এত এর মান কত? এটা তো পারবেন করতে। আমি সহজ করে দিই, 1 মাইনাস এটা ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, আর কত হবে? ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 বাই ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 14 মানে হচ্ছে 3 4 12 2 থাকে, তার মানে 1 মাইনাস ওমেগা স্কয়ার। সো এখানে দেখেন দুটো ডিস্ট্রিবিউট হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কয়ার, আর হলো কি 1 মাইনাস ওমেগা স্কয়ার স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে বাকিগুলো তো করতে পারবেন। কি হবে? 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। সেম ভাবে এখানে কত আসবে? 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, ঠিক আছে? বোঝা গেছে এতটুকু? যদি একদম বুঝে যান এরপরে কি হবে? 1 প্লাস ওমেগা মানে কত? দেখেন তো, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এটা তো আমরা জানি। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে দেখেন তো মাইনাস ওমেগা না, তাহলে মাইনাস 3 ওমেগা হবে জাস্ট। ক্লিয়ার? এটা যদি ইনটু হবে দেখেন কত? 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো ওমেগা হয়ে যায়, তাই না? সো পাওয়ার 1 দিয়ে দিলাম জোর করে, হ্যাঁ? তাহলে জাস্ট 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা মানে কি? ওমেগা স্কয়ার, তার মানে কত? মাইনাস 3 ওমেগা স্কয়ার। ওকে, সো এবার ক্যালকুলেট, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 3 থেকে 9 হবে ওমেগা কিউব, তার মানে হচ্ছে ওমেগা কিউবের মান 1, 9 হচ্ছে आंसर। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু ইয়াতে চলে আসবে আমাদের ম্যাথমেটিক্স এ ইম্পর্টেন্ট। বাকিটা এটা সিঙ্গুলার ওয়েতে করবে, ঠিক আছে? সব করে দিই 1 প্লাস ওমেগা মানে ইকুয়াল করে আসছে, 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা, তার মানে মাইনাস ওমেগা স্কয়ার রুট, ঠিক আছে? পরেরটা কি হবে দেখেন তো? 1 প্লাস ওমেগা মানে কত? 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা। তো বাকিটা তো করতেই পারবেন এখান থেকে ইচ্ছা। এর পরে গুণ করে দেন। এককের জটিল গণফল যে ওমেগা হয় এটার মান কত? আমরা তো এটা তো এমনি 1 হয়ে যাবে, বুঝেই গেছিস তাই না? যে ওমেগা টু দি পাওয়ার 6 এ ইনটু হচ্ছে কত? ওমেগা কিউব। দেখেন এটা তো 3 এর পাওয়ার, মানে 3 এর গুণিতক না 6 এর, সো এটার মান 1 হবে, এটার মান 1 হবে, আলটিমেটলি 1। এরপরে আর কি আছে? ওমেগা কাল্পনিক বলে এটার মান কত? আচ্ছা, সো 92 মানে হচ্ছে দেখেন 3 থেকে 90, ঠিক আছে? সো পাশের থাকে 2, তাহলে ওমেগা স্কয়ার থাকবে, আর ওমেগা টু দি পাওয়ার 16 মানে হচ্ছে ওমেগা থাকবে, পাশে 15 3 5 15 1 থাকে, এটা মানে হচ্ছে -1, সো এটা হচ্ছে -1 आंसर। এরপরে আর কি আছে দেখেন, এত দ্বিঘাত এর একটা মূল এরকম হয়, বলতে একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল এটা হয়, একটা মূল হচ্ছে এরকম হলে অপর মূলটা কত? মনে রাখবেন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? অবাস্তব মূলগুলা, অবাস্তব মূল যেমন এটা আছে, এর অনুমতি একটা ফর্ম আপনি বুঝে পাবেন, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ বা এনতম ঘাত যত ঘাতই হোক না কেন, তার যদি একটা অবাস্তব সংখ্যা থাকে তার একটা অনুমতি অবাস্তব সংখ্যা আপনি পাবেন। তো এইখানে দেখেন, এখানে দেখো যে এইটার অবস্থা, এটা হচ্ছে অনুবন্ধী ফর্মটা আমাদের বের করে ফেলতে হবে। তাহলে কষ্ট করে এটাকে তুমি হচ্ছে a প্লাস i ফর্মেটে নিয়ে যাবা। এর জন্য কি করতে হবে? সিম্পল, ওই যে তুমি প্রথমে কি ওই যে কমপ্লেক্স ফর্মে যাওয়ার পরে তুমি এটাকে জাস্ট ইনপুট দাও, উপরে থাকবে 1, নিচে থাকবে 1 প্লাস i, এলা, তারপর ইকুয়াল চাপ দিলে, এটা দেখো জাস্ট ইকুয়াল চাপ দিলে আমাদের এর ফর্মে চলে যাবে 1/2 মাইনাস হলো তো 1/2i। তাহলে এটা অনুবন্ধী ফর্ম কত? 1/2 প্লাস 1/2i, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অপর মূল রূপে, ঠিক আছে? তাহলে একটু কমন নিলে কত আছে? তো কমন নিলে দেখো 1 প্লাস i আসছে, 1 প্লাস i কে আছে এই যে, ঠিক আছে? বুঝা গেছে? এর পরবর্তী যে কোশ্চেন আছে, এটার একটি মূল যদি এত হয়, বাস্তব মূলটি কত হবে? এটা একটু ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেট করে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা মূল যদি এরকম হয় 2 প্লাস i রুট 3, এটা
এর অপর মূল জোরে জোরে থাকে বলছি না, আরেকটা মূল এরকম পাবেন আপনি i প্লাস রুট থ্রি, ঠিক আছে? তো এখান থেকে ইয়েগুলো তো বের করতেই পারেন, বাট আরেকটা শর্টকাট ওয়ে আছে। তো এখন শর্টকাট ওয়েটা হচ্ছে কি, আপনি এটা তো এভাবে করা যায়, বাট এত কষ্ট না করে ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে ইনপুট দিয়েছে। কিভাবে ইনপুট দিবেন? ইকুয়েশন আমরা শিফট 5 থেকে সলভ করতে পারি। এখানে ট্রিগারে আমি ক্লিক করলাম 4, সেখান থেকে x কিউবের সহগ বসান 2, x স্কয়ার সহগ হচ্ছে -7, x এর সহগ হচ্ছে 3, আর হলো ধ্রুবক হচ্ছে 7, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে দেখেন এখান থেকে রেজাল্ট আসছে -half। সো -half একটা মূল, আরেকটা মূল দেখেন কত আসছে, আরেকটা মূল আছে 2 - √3i, আর এটা আছে 2 + √3i, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, এরপরে দেখেন এত বললে জেড কি নির্দেশ করে, খুব ইম্পর্টেন্ট, প্রায় মাঝে মাঝে চলে আসে। এই জন্য আপনাকে বেশি কিছু জানতে হবে না। মনে রাখবেন যদি আমাদের বৃত্ত হয়, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে শর্টকাটে মনে রাখার জন্য x স্কয়ার আর y স্কয়ার হবে, ঠিক আছে? এই মানে দুটো একে প্লাস, এবং কি সহগগুলো কি হবে, সহগ সমান হবে। সহগ কি হবে ভাই? সহগ সমান হবে। আচ্ছা, আর হচ্ছে উপবৃত্ত আছে একটা, উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে কি হবে যে a x স্কয়ার প্লাস হচ্ছে কত b y স্কয়ার, এরকম ফরম্যাটে থাকবে। হ্যাঁ, এই দুটো কি সহগ আলাদা হবে, সহগ আলাদা, ঠিক আছে, সহগ আলাদা মনে রাখার জন্য। আর যদি আপনার অধিবৃত্ত হয়, অধিবৃত্ত, তাহলে কি হবে ax স্কয়ার, যে কোনো একটা আগে মাইনাস থাকবে, by স্কয়ার যে কোনো একটা আগে মাইনাস থাকবে। হ্যাঁ, সহগ কি হবে, সহগ আলাদা হবে, যে কোনো একটা আগে মাইনাস হবে। আর যদি x স্কয়ার y স্কয়ার না থাকে তো নরমালি সরলরেখা হবে, ঠিক আছে? আর নরমালি কি, আর নাইলে কি সরলরেখা, সরলরেখা কি হবে, x স্কয়ার y স্কয়ার থাকবে না, বুঝা গেছে? এন্ড অবভিয়াসলি বৃত্তের ক্ষেত্রে কিন্তু x এর কোনো পদ থাকা যাবে না, এটা তো আমরা আগে থেকেই জানি। এবার দেখেন এটা আমার কত আসে, এটা এমনি চেক করা যায়, এটা অবভিয়াসলি বৃত্ত হবে না ফর শিওর। বসায় দেখেন 2x 3y, আর এটা মডুলাস দিয়ে বের করি, তাহলে কি হবে, √x স্কয়ার মানে 2x স্কয়ার প্লাস হচ্ছে 3y স্কয়ার, ঠিক আছে? ওকে, দেখেন এটা মডুলাস ইকুয়াল টু কত, 1 না? সো এখানে আসবে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। এটা উভয়সে গেলে জাস্ট দুই পাশে স্কয়ার করে দিলে সব থাকে। কোনটা গেলে দেখেন তো সব আলাদা, আমি মাঝখানে দুইটা রাখি প্লাস আছে, তার মানে এটা উপবৃত্ত, বুঝে গেছে? এরপরে আসে এত আছে, এত দ্বারা কি নির্দেশিত করে, z - 3, তার মানে x প্লাস iy -3 = 3, ঠিক আছে? মূল ভাষায় দেখেন এই রোধবার করে দিলে কত, বাস্তব সংখ্যা হচ্ছে x - 3 হোল স্কয়ার হবে, অবাস্তব অংশ হলো y স্কয়ার ইকুয়াল টু কত 3। তাহলে দেখেন তো x স্কয়ার আছে -6x প্লাস 9, আর প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু কত 3, এন্ড x স্কয়ার প্লাস y স্কয়ার -6x প্লাস x ইকুয়াল টু 0। তার মানে দেখেন তো এটা বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি শর্টে করা যায়, এগুলো শর্টকাট টেকনিক আছে। সো আজকে আমাদের অত টাইম নাই, বাট আমি জাস্ট বলে দেই, আপনি জাস্ট যখনই বুঝে যাবেন যে x স্কয়ার আর y স্কয়ার সহগটা আমার সেম হইতেছে, আর প্লাস আছে, তার মানে বুঝে গেছে? যেমন এখানে একবার খেয়াল করেন, এখানে আপনি যাই বসেন না কেন x এর উপর স্কয়ার আসবে আর y এর উপর স্কয়ার আসবে, এক্সট্রা কোনো সহগ এখানে অ্যাড হইতেছে না, মানে দুটো সহগ সমান। সো এখানে অ্যাজিউম করা যায় এটা দিতে হবে, বুঝে গেছে? আচ্ছা, এর আগেরটা কিন্তু সিমিলার কেস ছিল, বাট দেখেন এটা সব আলাদা। তো বুঝা গেছে, এটা ক্লাস হইলেও সবগুলো চেঞ্জ হয়ে যাবে, সো এটা উপবৃত্ত হবে। আশা করি এই লেকচারটা আপনাদের বেনিফিশিয়াল হবে। যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ভালো লাগে, পরে হচ্ছে আমি বাকি চ্যাপ্টার গুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিব। এন্ড অবভিয়াসলি চ্যানেলটা শেয়ার করে রাখবেন, আর অবভিয়াসলি কমেন্ট করবেন যে কোন ব্যাপারগুলো দিলে আর একটু বেটার হয়, ঠিক আছে? আমি আসলে তোমাদের একটা ম্যাথ করাতে ভুলে গেছিলাম, এই ছোট একটা জিনিস বাদ করে গেছি, যদি এটা পরবর্তীতে কোশ্চেনে চলে আসে। এমন বড় অনেক সংখ্যা থাকবে যেগুলো থেকে তোমাকে ওমেগা বের করতে হবে, কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে করতে গেলে তোমার কিন্তু বহু টাইম লেগে যাবে। তুমি এটা ম্যানুয়ালি শুধুমাত্র নিজের হাত দিয়ে করতে পারবে, ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে? নিয়মটা কি, নিয়মটা একদম সিম্পল একটা নিয়ম। সেটা হচ্ছে কি, ধরো এখানে আমি আরো 10টা ডিজিট অ্যাড করে দিলাম, ধরো 0 2 5 1 6 7, ঠিক আছে? রেন্ডম। আশা করি এটা কারো নাম্বার হয়ে যাবে না, পরে আমি বিভূত করে দেবো 3 6 9 12, আচ্ছা হবে না। দেখেন এবার দেখেন এটা কি করতে হবে, প্রথমে আপনি শূন্যগুলোকে কেটে দিবেন, এখান থেকে শূন্য যতগুলো আছে শূন্যগুলোকে কেটে দিবেন, শেষ। এরপরে হচ্ছে আপনি 3 মানে 3 এর হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়, যাদেরকে আছে তাদেরকে কেটে দিবেন, যেমন 3 দিয়ে 3 দিয়ে ভাগ করা যায়, 6 ভাগ করা যায়, 9 ভাগ করা যায়, 6 ভাগ করা যায়, শেষ। এরপরে কাজ হবে কি জানেন, যেই সংখ্যাগুলোকে যোগ করলে তার যোগফলকে 3 দিয়ে ভাগ করা যায়, যেমন 4 আর 5 9 ভাগ করে গেলে দুইটা কেটে দিবেন, ঠিক আছে? তারপর দেখেন 5 আর 1 6 হয় না, 6 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত থাকে, শেষ। 2 আর 7 9, এটাকে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে বাকি আছে কি, এখানে কিচ্ছু বাকি নাই, এখানে জাস্ট 1 আর 7 1 আর 7 বাকি আছে। এখন 1 আর 7 যোগ করলে কত হয়, 8 হয়। ওমেগাটা দিবা 8 মানে হচ্ছে কত, ওমেগা স্কয়ার, বুঝে গেছে? এই জিনিসটা অনেক কাজে দিবে, আশা করি যদি করতে পারবে। ওকে,
সো এটা একটু বাকি ছিল, এই জন্য আমি দেখা দিলাম, যদিও আমাদের লেকচার শেষ।